প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব বিজ্ঞান অনুশীলন বইয়ের চতুর্থ অধ্যায় কত রকম বাড়িঘরের দ্বিতীয় ও তৃতীয় সেশন নিয়ে। দ্বিতীয় সেশনে শুরুতে রয়েছে আগের সেশনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল মনে আছে নিশ্চয়ই। বাসাবাড়ির নকশার বৈচিত্র্যের কারণ খুঁজতে গিয়ে তোমরা নানা দিক নিয়ে আলোচনা করেছিলে। পরিবেশগত দিক তার মধ্যে একটি। এখন ভেবে দেখো, কোন এলাকার পরিবেশ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। পরিবেশের মূল উপাদান কোনগুলো নিজেরা চিন্তা করে দেখো। আমাদের এখানে একটা কোশ্চেন রয়েছে, আমরা এই প্রশ্নের উত্তরটা একটু দেখে আসতে পারি। আগে প্রশ্নটা কি বলছে আরেকবার যদি আমরা একটু দেখে নিই। বলছে, এখন ভেবে দেখো, তোমাদেরকে ভেবে দেখতে বলা হয়েছে কোন এলাকার পরিবেশ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। পরিবেশের মূল উপাদান কোনগুলো? তাহলে আমাদের যে প্রশ্নটা রয়েছে উত্তরটা, একটি জীবের পরিবেষ্টক এবং প্রভাব বিস্তারকারী সজীব এবং জড় উপাদানের মোট সমষ্টি বা যোগফলকে ওই পরিবেশের বা ওই জীবের পরিবেশ বলে। যেসব পদার্থ দ্বারা পরিবেশ গঠিত হয়, যেসব পদার্থের উপর পরিবেশ নির্ভর করে এবং এদের দ্বারা কি হয়, প্রভাবিত হয়, তাকে ওই পরিবেশের কি বলা হয়, উপাদান বলা হয়। এই সংজ্ঞাটা তোমরা মুখস্থ রাখবে যে যেসব পদার্থ দ্বারা পরিবেশ গঠিত হয়, যেসব পদার্থের উপর পরিবেশ নির্ভর করে এবং এদের দ্বারা প্রভাবিত হয়, ওই পরিবেশের তাকেই কি বলে, ওই পরিবেশের উপাদান বলে। পরিবেশের মূল উপাদান হলো গে তিনটি। 1 নম্বরে বাহ্যিক কৃষি, আবহাওয়া, মৃত্তিকা, সেচ। 2 নম্বরে জৈবিক বিভিন্ন জীবজন্তু, শস্য, বৃক্ষরাজি। 3 নম্বরে রয়েছে সামাজিক জনসংখ্যা, শিক্ষা প্রতিষ্ঠান। এগুলো রয়েছে হলো গে আমাদের পরিবেশের মূল উপাদান। এছাড়াও আরও 4টি উপাদান রয়েছে, সেগুলো কি কি আছে, মানুষ, বৃক্ষরাজ, জীবজন্তু আর হলো গে কি, জড়বস্তু। এসব উপাদানের উপর কোনো এলাকার পরিবেশ কি করে, নির্ভর করে। পরিবেশের মূল বা গুরুত্বপূর্ণ উপাদান 3টি হচ্ছে মাটি, পানি ও বায়ু। আমরা জানি কোনো একটা জায়গার কোনো একটা স্থানের মাটি, পানি, বায়ু এই 3টা জিনিস দূষিত হলে সেখানে বসবাসের অনুপযোগী হয়ে যায়। সুতরাং এই 3টা জিনিসকে অবশ্যই পরিবেশগতভাবে সুন্দর রাখতে হবে, যার উপরে একটি পরিবেশের সবচেয়ে বেশি নির্ভর করে। এরপরে কি আছে, ভূমিরূপ এবং পরিবেশ কেমন হবে তা অনেকখানি সেই এলাকার পানির প্রাপ্যতার উপর নির্ভর করে। অনুসন্ধানী পাঠ বই থেকে ভূমিরূপ অধ্যায় বের করো। দলে বসে পানি বিষয়ক অংশটুকু পড়ো এবং নিজেরা আলোচনা করো। পড়া হয়ে গেলে শিক্ষক সহ ক্লাসের বাকিদের সাথেও আলোচনা করো। নিজেরা আলোচনার ভিত্তিতে নিচের প্রশ্নের উত্তর দাও। সে উত্তরটা কি আছে, উত্তরটা লিখতে বলছে, শহর অঞ্চলে জলাবদ্ধতা বেশি হয় কেন? তবে স্বাভাবিকভাবে দেখা যায় যে ঢাকা বা চট্টগ্রাম একটা শহর অঞ্চলে যখন কিছুটা বর্ষা হয়, বৃষ্টিপাত হয়, তখন অল্পতেই ওইখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। কিন্তু কেন এই জলাবদ্ধতা সৃষ্টি হয়? কিন্তু এটা তো যে কোনো একটা গ্রাম্য অঞ্চলে যদি একাধারে যদি 2-4 দিনে একটানা বৃষ্টি হয়, তাতেও দেখা যাচ্ছে কি হয় না, খুব একটা জলাবদ্ধতার সৃষ্টি হয় না। কিন্তু শহরে আসলে কেন হয়? চলো আমরা একটু দেখে নিই। শহর অঞ্চলে জলাবদ্ধতা বছরের বিভিন্ন সময়ে, বিশেষ করে বর্ষাকালে আমরা বৃষ্টিপাত হতে দেখি। স্থলভাগে বৃষ্টিপাত হওয়ার পর বেশ কিছু সময় পর পর্যন্ত কিছু ঘটনা ঘটে। এগুলো হলো, সেই ঘটনাগুলো কি কি ঘটে? উদ্ভিদের পৃষ্ঠস্থ প্রবাহের মাধ্যমে বৃষ্টির পানি গাছের ডালপালা ভেদ করে মাটিতে পৌঁছায়। বৃষ্টির বড় অংশ প্রভাবিত হয়ে নদী বা অন্যান্য জলাশয়ে পৌঁছায়। একে পৃষ্ঠতলীয় প্রবাহ বলে।
কিছু পানি ভূপৃষ্ঠস্থ মাটির ভিতরে প্রবেশ করে, একে বলে অনুপ্রবেশ। মাটিতে যে পানি পড়ে তার বড় অংশ শিলার ফাটল বা ফাঁকা স্থান দিয়ে ভূ অভ্যন্তরে প্রবেশ করে। কিন্তু শহর অঞ্চলের অধিকাংশ এলাকা কি থাকে? কনক্রিটে থাকে। একটু খেয়াল করবো, শহরের অধিকাংশ রাস্তা ঘাট সব জায়গাটাই প্রায় কি থাকে? কনক্রিটের দ্বারা ঢাকা থাকে। যার কারণে কি করে, ভূমিতে কি হতে পারে না, সে পতিত পানি অনুপ্রবেশের মাধ্যমে ভূ অভ্যন্তরে প্রবেশ করতে পারে না। অন্যদিকে শহরের অধিকাংশ এলাকায় বহুতল ভবন থাকায় পানি প্রবাহের মাধ্যমে নির্দিষ্ট নদী বা জলাশয়ে পৌঁছাতেও পারে না, যার কারণে একটু বেশি বৃষ্টি হলেই শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এছাড়াও শহরের ছোট বড় জলাশয়গুলো ভরাট করে ভবন নির্মাণের জন্য জায়গা বের করা হয়। ফলশ্রুতিতে বৃষ্টির পানি প্রবাহিত হয়ে জলাশয়ে পতিত হওয়ার সুযোগ পায় না। তাই শহর অঞ্চলে জলাবদ্ধতা কি হয়? সৃষ্টি হয়। এরপরে আছে তৃতীয় সেশন। তৃতীয় সেশনে আমাদের কি আছে? আগের সেশনের সূত্র ধরে শুরু করা যাক। আলোচনা হচ্ছিল পরিবেশ ও ভূমিরূপ নিয়ে। বলতে পারো পৃথিবীতে ভূমিরূপের এত বৈচিত্র্যের কারণ কি? আবার একই জায়গায় ভূমিরূপ সবসময় একই রকম থাকে তাও তো নয়। কি কি কারণে ভূমিরূপ পরিবর্তিত হয়? তাহলে এরপরটা কি আছে? পৃথিবীতে ভূমিরূপের এত বৈচিত্র্য, তাহলে এই বৈচিত্র্য প্রথম যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্ন, পৃথিবীতে ভূমিরূপের এত বৈচিত্র্যের কারণ কি? আমরা যদি আমাদের চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করি তবে এর বৈচিত্র্যতা লক্ষ্য করতে পারব। পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রকম ভূমিরূপ আমরা দেখতে পাই। যেমন বাংলাদেশে আমরা বিস্তীর্ণ এলাকা জুড়ে নদী পলিবাহিত সমভূমি দেখি। এদেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলে রয়েছে পাহাড় ও টিলা। সিলেট বিভাগের অনেকটা অংশ জুড়ে রয়েছে নিচু হাওর অঞ্চল। এখন আমরা যদি বাংলাদেশ ছেড়ে পৃথিবীর অন্যান্য স্থানে তাকাই তাহলে মরুভূমি, হিমবাহ, উঁচু পর্বত, উপত্যকা, মহাসাগরের নিচে গভীর খাদ, হ্রদ, আগ্নেয়গিরি এরকম আরও অনেক বিচিত্র ভূমিরূপ দেখতে পাবো। ভূমিরূপের এত বৈচিত্র্যতা মূলত বিভিন্ন প্রাকৃতিক কারণে সৃষ্টি হয়ে থাকে। এমনকি মানুষের বিভিন্ন কার্যক্রমের কারণেও এ ধরনের ভূমিরূপ পরিবর্তিত হয়ে অন্য ধরনের ভূমিরূপে রূপান্তরিত হতে পারে। তাহলে ভূমিরূপের বৈচিত্র্যতার কারণ কি? এরপর আসে কি কি কারণে ভূমিরূপ পরিবর্তিত হয়। তাহলে এই যে ভূমিরূপের যে বৈচিত্র্যতা, তার কি কি কারণে ভূমিরূপের পরিবর্তিত হয় বা পরিবর্তিত হচ্ছে? পৃথিবীর ভূমিরূপ সৃষ্টি বা পরিবর্তিত হওয়ার ক্ষেত্রে কিছু শক্তি কাজ করে ভূ অভ্যন্তর থেকে এবং কিছু শক্তি কাজ করে ভূপৃষ্ঠের বাইরে থেকে। কাজেই প্রাকৃতিক যেসব কারণে ভূমিরূপ সৃষ্টি বা পরিবর্তিত হয় সেগুলোকে প্রধানত কী করা হয়? দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বরে কি আছে? ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়া আর আসলে ভূ বহিস্থ প্রক্রিয়া। একটা হলো গিয়ে ভূ অভ্যন্তরস্থ আর একটা হলো গিয়ে ভূ বহিস্থ প্রক্রিয়া। তাহলে সর্বপ্রথম যেটা আমাদের রয়েছে ভূ অভ্যন্তরস্থ যে প্রক্রিয়াটা রয়েছে, তাহলে এই প্রক্রিয়াটা কি? এই ধরনের প্রক্রিয়ার ক্ষেত্রে ভূমিরূপের পরিবর্তনের প্রক্রিয়া এবং শক্তি কাজ করে পৃথিবীর অভ্যন্তর থেকে। আমরা যদি পৃথিবীকে প্রস্থচ্ছেদ করি তবে পৃথিবীর সম্পূর্ণ অংশকে তিন ভাগে ভাগ করা যায়। তাহলে তিন ভাগটা কি আছে? এক নম্বরে কতে কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল ও অশ্বমণ্ডল। এখানে অশ্বমণ্ডল কতগুলো প্লেট দ্বারা সংযুক্ত থাকে? মূলত প্লেট টেকটনিকের সঙ্গে ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়া জড়িত। প্লেট টেকটনিকের কারণে দুই ধরনের ঘটনা ঘটতে পারে। এক নম্বরে পৃথিবীর সবচেয়ে উপরের স্তর বা ভূপৃষ্ঠে অবস্থিত শিলাসমূহের আকার ও অবস্থানের পরিবর্তন হতে পারে। দুই নম্বরে ভূ অভ্যন্তর হতে
ম্যাগমা বের হয়ে এসে আগ্নেয়গিরির সৃষ্টি হতে পারে। এরপর কি আছে? ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়াকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বর হলো গে বলের প্রভাবজনিত বিস্তৃতি, আর একটা কি আছে? আগ্নেয়গিরি সংক্রান্ত। বলের প্রভাবজনিত কারণে পাশাপাশি দুটি প্লেটের সংকোচন এবং প্রসারণের ফলে ভূপৃষ্ঠের কোনো স্থানে উঁচু এবং কোনো স্থানে নিচু হতে দেখা যায়। এরপর কি আছে? অনুসন্ধানী পাঠ বই থেকে আগের মতোই দলে বসে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টির প্রক্রিয়া সম্পর্কে জেনে নাও। ভূ অভ্যন্তরস্থ এবং ভূ বহিস্থ কী কী কারণে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় এবং পরিবর্তিত হয় তা পড়ে নিজেরা আলোচনা করো। নমুনা উত্তর। ভূমিরূপ সৃষ্টির প্রক্রিয়াকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটি ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়া, অন্যটি ভূ বহিস্থ প্রক্রিয়া। ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়া প্রধানত প্লেট টেকটনিক প্রক্রিয়ার সাথে সম্পর্কিত। পৃথিবীর উপরের অংশে যে শক্ত আবরণ দ্বারা গঠিত তাকে অশ্বমণ্ডল বলে। এই অশ্বমণ্ডল অনেকগুলো প্লেট দ্বারা গঠিত। এই প্লেটগুলো স্থির নয়, সর্বদা গতিশীল। সংকোচন এবং প্রসারণ বলের ফলে প্লেটগুলো ভাঁজ হয়ে বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি হয়। আবার প্লেটগুলো একে অপরের থেকে দূরে সরে গেলে ফাঁকা স্থান হতে ম্যাগমা উপরের দিকে উঠে আসে এবং আগ্নেয়গিরির সৃষ্টি করে। ফলে আগ্নেয়গিরি থেকে বের হয়ে আসা লাভা বাতাসের সংস্পর্শে শক্ত হয়ে বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি করে। অন্যদিকে ভূবহিস্থ প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ঘটে। ভূবহিস্থ প্রক্রিয়ায় পানি, বায়ু এবং বরফ এজেন্ট হিসেবে কাজ করে। ভূবহিস্থ প্রক্রিয়ায় ক্ষয়, পরিবহন এবং অধঃক্ষেপণের মাধ্যমে ভূমিরূপ সৃষ্টি হয়। এই প্রক্রিয়ায় এক স্থানের পদার্থ ক্ষয় হয়ে একটি বাতাস, পানি বা বরফের মাধ্যমে পরিবাহিত হয় এবং অন্য স্থানে জমা হয়ে ভূমিরূপের সৃষ্টি করে। পড়া হয়ে গেলে শিক্ষক সহ ক্লাসের বাকিদের সাথে আলোচনা করো। ভূমিরূপ পরিবর্তনের প্রক্রিয়াগুলো বুঝতে অসুবিধা হলে শিক্ষকের সহায়তা নাও। তাহলে আজকে এ পর্যন্তই। আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।